সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। কাল পহেলা বৈশাখ, শুরু হচ্ছে 1433 বঙ্গাব্দ। পহেলা বৈশাখ ঘিরে বাজারে ইলিশের দাম আকাশ ছোঁয়া। বেশ কিছুদিন ধরে জ্বালানি তেল সংকটে সমুদ্রে মাছ ধরতে যেতে পারেননি বেশিরভাগ জেলে। ফলে নদীর ইলিশে এখন একমাত্র ভরসা, এই কারণেই বেড়েছে দাম। বাজারে সীমিত পরিসরে ছোট ও মাঝারি সাইজের ইলিশের দেখা মিলছে, তবে বড় ইলিশ অনেকটা দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। এমন সময় পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশের দাম বেড়েছে কয়েক গুণ। ডিজেলের সংকটের কারণে জেলেরা সাগরে যেতে পারতেছে না, এজন্য ইলিশের দাম অনেক বৃদ্ধি। জানলে তো সমস্যা, জাল বাইতে না তৈলের কারণে আবার এক যেতে আছে আবার বৈশাখ গেলে মাছ হইলে দাম কমবে যায়। জ্বালানি তেল সংকটে সমুদ্রে মাছ ধরতে যেতে পারেনি অধিকাংশ ফিশিং বোট। ব্যবসায়ীরা জানান, প্রতি বছর এই সময়ে বাজারে ইলিশ সরবরাহ ভালো থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন। নদীতে আমরা এখন আরবে মাছ আসছে না, আমরা বিক্রি করতে পারছি না, আমদানি রপ্তানি টোটালি বন্ধ। একটা বোর্ডে 5 মণ মাছ পাইলে 20 কেজি ধাক্কাও হয়, ওই মাছটা বিক্রি হইতেছে 32-33 হাজার টাকা মণ। মাছের অনেক মূল্য বৃদ্ধি, অনেক। পাইকারি বাজারের প্রভাব পড়েছে খুচরা বাজারগুলোতেও। পটুয়াখালী শহরের নিউ মার্কেটের মাছের বাজার সহ জেলার সকল বাজারে আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। 900 থেকে 1100 গ্রামের মাছ বিক্রি হচ্ছে 3500 থেকে 4000 টাকায়, আর 700 থেকে 800 গ্রামের মাছ 2500 থেকে 2800 টাকা। এছাড়া 400 থেকে 600 গ্রামের ইলিশ 700 থেকে 750 টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে। নদীতে বাস্তায় আমরা মাছ এই বাজারে ওঠে না। আগে ছিল ধাক্কা 500 টাকা কেজি, আর কেজি 300 টাকা বেশি কিনা লাগে। চাইছিলাম যে পয়লা বৈশাখ বাচ্চাদের নিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, কিন্তু আসলে পারি না, যার জন্য পাঙ্গাস মাছ কিনে নিয়ে গেলাম। জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব আগামী ইলিশ মৌসুমেও পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে পহেলা বৈশাখ উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী এম এ হালিম, কথা বলছি তার সাথে। হালিম, আগামীকাল তো পহেলা বৈশাখ, তো নববর্ষকে স্বাগত জানাতে ক্যাম্পাসে আয়োজন কেমন দেখছেন জানাবেন। নুজহাত, আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা যে বিভাগ রয়েছে এবং সেই সাথে কলা বিভাগ, তারা কিন্তু প্রত্যেক বছর কিন্তু এই বাংলা নববর্ষকে বরণ করার উদ্দেশ্যে কিন্তু তারা একটা প্রস্তুতি নিয়ে থাকে। সেই প্রস্তুতি কিন্তু এবারও তারা নিয়েছে এবং আপনাকে দেখাতে চাই, আমি এই মুহূর্তে যেটি রয়েছে একেবারে পুরাতন কলা ভবনের সামনে, এখানে যে চারুকলা বিভাগের যারা শিক্ষার্থী রয়েছে এবং তারা কিন্তু সেই কালকে প্রস্তুতি নিয়ে যে চূড়ান্ত মুহূর্তে যে প্রস্তুতি সেগুলো তারা শুরু করেছেন। এবং এছাড়া কিন্তু আমরা আজকে যে চতুর্থ সংক্রান্তি, সেই হিসেবেও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা জাকসু রয়েছে তারা কিন্তু একটি কলা ভেলা প্রতিযোগিতা সেগুলো তারা আজকে আয়োজন করতে যাচ্ছে। এবং সেই সাথে আগামীকালকে যে প্রোগ্রামগুলো আমরা শুনতে পেয়েছি যে এখানে ব্যাঙের যে পানচিনি অনুষ্ঠান সেটি হয়, এছাড়া বাংলার যে সংস্কৃতি সেটি তুলে ধরার জন্য যে এখানে ব্যাঙের বিয়ে থেকে শুরু করে যে এখানে সঙ্গীত অনুষ্ঠান সব কিছু এখানে আয়োজন করে থাকেন। আমরা বিগত বছরে দেখতে পেয়েছি এখানে কিন্তু যে আনন্দ শোভাযাত্রা কিন্তু বের হয়েছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে প্রত্যেক বছর যে আয়োজনটি হয় সেটি কিন্তু এবারও তার কিন্তু ব্যতিক্রম নয়। এবং পুরো যে প্রস্তুতি সেগুলো আপনারা যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখেন, এখানে সেই যে ব্যাঙ রয়েছে, ব্যাঙ তৈরি করা হয়েছে ইতিমধ্যে, এবং এছাড়া অন্যান্য যে এখানে যে শোভাযাত্রায় যে বিষয়গুলো থাকবে বাংলা সংস্কৃতি তুলে ধরার জন্য সেগুলো তারা এখানে শুরু করেছেন। যদিও তারা রাতভর কাজ করেছেন, এখনও সেই যে চারুকলা বিভাগের যে এটি পুরাতন কলা ভবন রয়েছে সেখানে কিন্তু এখন সকালবেলা অনেকে এখনও আসেনি এবং তারা কিছু কিছু শিক্ষার্থী যারা এখানে কাজ করছেন তারা এখন সকাল থেকে ভোর থেকে কাজ করেছেন। তো এই চারুকলার বিভাগের ভিতরে এখন আপনাদের একটু দেখায় যে এখানে কিন্তু সেই যে প্রস্তুতি, এখানে কাগজ থেকে শুরু করে যে রঙিন কাগজ সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং রঙের যে এখানে সব আঁচড় থেকে শুরু করে সব কিছু এখানে রয়েছে। সব কিছু মিলে এখানে যে দ্বিতীয় তলায় এখানে যে নাট্যশিল্প বিভাগ, তারাও কিন্তু যে সঙ্গীতের যে বিষয়টি তারা দেখভাল করছে। সব মিলে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আগামীকাল হবে, এমনটি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই চারুকলা বিভাগের শিক্ষকরা। এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম। যাচ্ছি পরের প্রসঙ্গে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি হয়েছে 9 জন। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান।
আদনান, রাজশাহীতে হাম আক্রান্তে মৃত্যুর সংখ্যা কেমন জানাবেন এবং টিকা কার্যক্রম চলছে কিনা সেটিও জানাবেন। নুসরাত, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 2 দিন পর আবারও একজন হামের উপসর্গ নিয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও ইএমও ইনচার্জ ডক্টর শঙ্করকে বিশ্বাসের সঙ্গে। তিনি জানিয়েছেন যে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে এবং গত 24 ঘন্টায় মোট 9 জন নতুন রোগী ভর্তি হয়েছেন হামের উপসর্গ নিয়ে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 11 জন রোগী এবং বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে 153 জন রোগী এবং এই চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মোট 559 জন রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থায় মোট 49 জন রোগীর মৃত্যুবরণ করেছেন। নুসরাত, একটি বিষয় যদি জানিয়ে রাখি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে একটি বড় হাসপাতাল। এই হাসপাতালে রাজশাহী বিভাগের ছাড়াও খুলনার, কুষ্টিয়া ও মেহেরপুর জেলার এবং ঢাকার রাজবাড়ী এবং ফরিদপুর জেলার হামে আক্রান্ত রোগীগুলো আসলে ভর্তি হচ্ছেন এবং চিকিৎসা নিচ্ছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ হামের উপসর্গ বৃদ্ধি পাওয়ায় একটি আলাদা আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছেন। 40 শয্যা বিশিষ্ট এই ওয়ার্ডে আসলে চিকিৎসা নিচ্ছেন। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে হামের সর্বশেষ খবর। নুসরাত। দর্শক, রাজশাহীতে হামের সর্বশেষ পরিস্থিতি নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, আপনাকে ধন্যবাদ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক নিদর্শন নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার। সেখানে সরকারি কিংবা বেসরকারিভাবে আবাসন ব্যবস্থা গড়ে না ওঠায় দূর দূরান্তের পর্যটকরা পড়ছেন ভোগান্তিতে। শিশুদের জন্য নেই আলাদা কোনো বিনোদনের ব্যবস্থা। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে স্বীকৃত নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার বর্তমানে নানামুখী সংকটে। প্রতি বছর কয়েক লাখ দেশি বিদেশি পর্যটক ঘুরতে যান সেখানে। আবাসন সংকট, পরিবেশ দূষণ ও ভালো হোটেল না থাকায় ভোগান্তিতে পড়ছেন তারা। নওগাঁ শহর থেকে পাহাড়পুর বৌদ্ধবিহারের দূরত্ব প্রায় 34 কিলোমিটার। দূর থেকে যাওয়া দর্শনার্থীদের আশ্রয় নিতে হয় পাশের জয়পুরহাট অথবা নওগাঁ জেলা সদরে। তাই আবাসন সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পর্যটকরা। যদি এখানে আসলে থাকার মতো কোনো ভালো রিসোর্ট বা হোটেল থাকতো তাহলে আমরা যারা পর্যটক আছি, যারা অনেক দূর দূরান্ত থেকে আসছি, তারা আসলে এখানে থেকে জায়গাটাকে আরও একটু সুন্দরভাবে আমরা দেখতে পারতাম। এখানে যেটা সমস্যা হচ্ছে যে থাকার বিষয়টা একটা সমস্যা আছে, তারপরে শিশুদের একটা খেলনার সমস্যা আছে। পাহাড়পুরে সবকিছুই ভালো আছে, কিন্তু রেস্ট করার মতো যে একটা দর্শনার্থী আসে যে একটা রেস্ট করবে, এরকম কোনো ব্যবস্থা নাই। সরকারিভাবে পাহাড়পুরে যে আবাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে তা পর্যাপ্ত নয়। কয়েক ধরনের রেস্ট হাউসের ব্যবস্থা আছে। এখানে ডরমেটরি আছে, 3টা ভবন আছে রেস্ট হাউসের, প্রায় 14-15টার মতো রুম আছে, যেগুলো আসলে পর্যাপ্ত না। আবাসন সমস্যা সমাধানে সরকারের কাছে আবেদন জানানোর কথা বলেছেন জেলা প্রশাসক। আমাদের এখানে আপাতত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে একটি রেস্ট হাউস আছে। আমরা চিন্তা করছি সেটার পরিধি বাড়ানো যায় কিনা, যাতে যারা পর্যটক আসে তাদের থাকার ব্যবস্থা করা যায়। আবাসন ব্যবস্থা গড়ে তোলা হলে পাহাড়পুরে পর্যটক আরও বাড়বে, দূর হবে ভোগান্তি। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। সুন্দরবনে শুরু হয়েছে মধু সংগ্রহ কার্যক্রম। এ সময় জলদস্যু ও অন্যান্য আতঙ্কে থাকেন মৌয়ালরা। তবে এই বছর বন বিভাগের পক্ষ থেকে মৌয়াল ও বন্যপ্রাণীর নিরাপত্তায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সুন্দরবন পুরোপুরি দস্যুমুক্ত করার দাবি সংশ্লিষ্টদের। প্রতি বছর মধু সংগ্রহের সময় মৌয়ালদের ভয়ের কারণ সুন্দরবনের প্রাকৃতিক বিপদ, নদীর কুমির ও রয়্যাল বেঙ্গল টাইগারের আক্রমণ। এছাড়া জলদস্যু ও বনদস্যুর ভয় তো আছেই। জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়েই বনে যান শত শত মৌয়াল। নিজস্ব পদ্ধতিতে মধু সংগ্রহ করেন তারা। আমাদের এটা হচ্ছে কারু সরঞ্জাম, যেটা দিয়ে আমরা মধু কাটবো। এটায় আগুন দিয়ে ধোয়া হবে, তারপর আমরা গাছে উঠবো, গাছে উঠে মধু কাটবো। ঠিক আছে। আর আমাদের কিছু লোক সাইডে ছড়াই ছিটে আছে, যাতে আমাদের কোনো বাঘে আক্রমণ না করতে পারে, বা এটা চেক করতেছে তারা। জলদস্যু যদি একটু নির্মূল করা যায়, আমরা সরকারের কাছে আবেদন করি এইটাই, যাতে আমরা
সুন্দরবনে ভালোভাবে আমরা জীবিকা নির্বাহ করতে পারি। এইটাই সুন্দরবনের ভালো মধু, খলসা ফুলের মধু। সুন্দরবনে আপনার বিভিন্ন রকম গাছ আছে, যে গাছ যে সিজনীয় ফুল ফোটে যে মাসে, সেই মাসেই আমরা সেই মধু পাই সেখান থেকে। সম্প্রতি মৌয়াল ও বন্য প্রাণীর নিরাপত্তায় টহল কার্যক্রম জোরদার করেছে বন বিভাগ। বনদস্যুদের তৎপরতা বৃদ্ধি পাওয়াতে তারা একটু ভয় পাচ্ছে, তবে বন বিভাগ তার সবগুলো ক্যাম্প এবং টহল ফাঁড়িতে টহল কার্যক্রম বাড়িয়েছে। বন বিভাগের এই উদ্যোগে খুশি স্থানীয়রা। নিয়মিত এমন নিরাপত্তা ব্যবস্থা থাকলে মৌয়ালরা নিশ্চিন্তে মধু সংগ্রহ করতে পারবেন বলে জানান তারা। গত বছর খুলনা ও সাতক্ষীরার রেঞ্জ থেকে মোট ১,৪২৯ কুইন্টাল মধু এবং ৪২৮.৭০ কুইন্টাল মোম সংগ্রহ করা হয়। এবছর পূর্ব সুন্দরবন থেকে ৭০০ কুইন্টাল মধু ও ২০০ কুইন্টাল মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের ওপর আজ নৌ অবরোধ কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী স্থানীয় সময় সকাল 10টা থেকে বন্দরগুলোতে সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, সব দেশের জাহাজের ওপরই এই অবরোধ সমানভাবে কার্যকর করা হবে। ইরানের নৌবন্দর অবরোধের ঘোষণায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম শতকরা 8 ভাগ বেড়ে প্রতি ব্যারেল $104 পৌঁছেছে। এদিকে পাকিস্তানের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও ইরানে হামলা শুরুর পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। অবশ্য হোয়াইট হাউস বলছে এটি অনুমান নির্ভর খবর। So I want to wish everybody a big খেলার খবর। শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো জায়গা পেয়েছেন জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। 17 এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে শ্রীলঙ্কার নারী ক্রিকেট দল। সেদিনই রাজশাহীতে চলে যাবে তারা। 18 ও 19 এপ্রিল অনুশীলনের পর 20 এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে 22 ও 25 এপ্রিল সিরিজের বাকি 2টি ম্যাচ হবে। সবকটি ম্যাচই শুরু হবে সকাল 9:30টায়। শেষ করছি সকালের দীপ্ত সংবাদ। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাই।